নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মন্দারমণির হোটেলে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ, আটক বান্ধবী। দলেরই নেত্রী স্ত্রীর অভিযোগ কি জানুন। পশ্চিমবঙ্গের সব স্কুলে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা, বিরাট নির্দেশ হাইকোর্টের। ব্ল্যাঙ্ক চেক পাঠাতেন মানিক, ইডির চার্জশিটে বড়সড় রহস্য ফাঁস। বিপদে মমতার সরকার। জল পড়াকে কেন্দ্র করে ঝামেলা, 60 সালে কাকাকে কুপিয়ে খুন, জেলে গেল ভাইপো। মালদহে বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর কন্যাকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। এলাকায় চাঞ্চল্য। পড়ানোর নামে চলত মগজ ধোলাই, বাংলায় জঙ্গি স্লিপার সেল। ট্রেনিং হতো কোথায়, ছক কি ছিল, জানতে খবরে নজর রাখুন। পুলিশের তোলাবাজি এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারালো ট্রাক্টর, চাপা পড়ে মৃত্যু মহিলার। রণক্ষেত্র দুর্গাপুর। আজ 40 ঘন্টায় 3 মন্দিরে হামলা, ভাঙল কালীমূর্তি। ইউনুসের বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন। বঙ্গোপসাগরে আরও এগোলো গভীর নিম্নচাপ। 3 রাজ্যে সংকটের মেঘ। 24 ঘন্টায় তোলপাড় বাংলা। আবহাওয়ার মেগা অ্যালার্ট জানুন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মন্দারমণি বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক তৃণমূল নেতার। শনিবার সকালে হোটেলের ঘর থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে তৃণমূল নেতার বান্ধবীকে। খুন না আত্মহত্যা এখনো পরিষ্কার নয়, তবে মৃতের স্ত্রী খুনের অভিযোগ করছেন। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আবুল নাসার। উত্তর 24 পরগনার আমডাঙ্গা থেকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি বেড়াতে এসেছিলেন তিনি। সকালে হোটেলের ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন হোটেলের লোকজন। ফোন করে খবর দেওয়া হয় পুলিশে। তারপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে এসেছিলেন তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে। এবার এই বিষয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দিনে দিনে যেভাবে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা গুরুত্ব হারাচ্ছে, তাতে বাংলা ভাষাকে আবার তার হারানো গৌরব ফিরিয়ে দিতে এমনই দাবি তুলছে ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশন। তাই এবার বাংলা ভাষাকে রাজ্যের প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করার দাবি নিয়ে কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে চলেছে এই অ্যাসোসিয়েশন। প্রথমে ধর্নায় বসার দাবি নিয়ে তারা পুলিশের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন, কিন্তু সরাসরি পুলিশ তাদের না করে দেয়। তবে পুলিশের কাছে অনুমতি না মিললেও হাল ছাড়েননি তারা। এরপরেই তারা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। সেখানে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ধর্নায় বসার জন্য পুলিশকেই অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ 22 ডিসেম্বর দুপুর 1টা থেকে 6টা পর্যন্ত এই ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়েছে। তবে ধর্না চললেও আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যান চলাচল পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্য সরকার স্কুল স্তরে 3 ল্যাঙ্গুয়েজ বা 3 ভাষা ফর্মুলা নিয়ে ভাবনা চিন্তা শুরু করছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী প্রথম ভাষা যে কোন মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হতে পারে, আর বাকি দুটো ভাষা পড়ুয়ারা নিজেদের ইচ্ছামতো পছন্দ করে নিতে পারবেন। অর্থাৎ কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না বলেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার শিরোনামে উঠে এলেন মানিক ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসক দলের বহু হেভিওয়েটের নাম জড়িয়েছে, যার মধ্যে অন্যতম হলেন এই মানিক ভট্টাচার্য। এমনকি জেলেও যেতে হয়েছিল, তবে এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। তবে বাইরে বেরিয়েও যে একেবারে চিন্তামুক্ত সেটা নয়। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার বেশ কয়েকবার এক অজানা ঠিকানায় ব্ল্যাক চেক পাঠানোর অভিযোগ উঠেছে। এসএসসি দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। আর ইডি এই চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে, পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য একটি গোপন বিভাগ তৈরি করেছিলেন, যা পুরোপুরি তাঁর নিয়ন্ত্রণে ছিল। এই বিভাগের মাধ্যমে একাধিক গোপন লেনদেন ও নিয়োগ সংক্রান্ত কার্যকলাপ পরিচালিত হতো। অনেকের নামে পাঠানো হতো আস্ত ব্ল্যাঙ্ক চেক। অভিযোগ, 2000 সাল থেকে পর্ষদের হিসাবরক্ষকের কাজ করেছেন গৌতম পুত্তুণ্ড। তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে, গোপন বিভাগের জন্য যে সমস্ত বিল বা রসিদ তাকে তৈরি করতে হতো, সেগুলি অন্যান্য রসিদের চেয়ে আলাদা ছিল। কার উদ্দেশ্যে রসিদ ইস্যু করা হচ্ছে তার কোনো উল্লেখ থাকত না। মানিকই ছিলেন মূল মাথা। সরাসরি ওই রসিদগুলির কাজ দেখতেন তিনি। বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে ঝামেলা, তাতেই একেবারে রক্তারক্তি কাণ্ড। কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। হাডহিম করা ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রঘুনাথ চকে। অভিযোগ, বচসা চলাকালীন কুড়ুল দিয়ে 57 বছরের কাকা সুকুমার দলুইকে এলোপাথারি কোপাতে থাকে ভাইপো বাপন দলুই। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত ভাইপো সহ তার পরিবারের 6 জনকে আটক করা হয়েছে।
কিন্তু তাদের গাড়িতে তুলে থানায় নিয়ে যেতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অন্যদিকে নদিয়ায় মায়ের নামে থাকা সম্পত্তি লিখে দিতে হবে। মাকে সেজন্য চাপ দিচ্ছিল বাপ্পা মণ্ডল নামে এক যুবক। ভাইকে বাধা দিতে গিয়েছিলেন দাদা। মাথায় আঘাত করে দাদাকেই খুন করল গুণধর ভাই। নেক্কারজনক ওই ঘটনাটি ঘটেছে নদিয়ার হগুলবেড়িয়ার আরতপুরের হরিপুর গ্রামে। বাড়ির সামনে রাস্তা থেকে এক ব্যবসায়ীর কন্যা সন্তানকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার সকালে এই ঘটনায় শোরগোল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার শালালপুর গ্রামে। মেয়েটির খোঁজ শুরু করে পুলিশ। অপহৃত মেয়েটির নাম আফরোজা খাতুন, বয়স 7 বছর। আফরোজার মা মালা বিবি জানান, সকালে বাড়ির সামনে রাস্তায় খেলছিল মেয়ে। তিনি ছিলেন পাশেই পুকুর পাড়ে। হঠাৎ হেলমেট মাথায় দুই যুবক মোটরবাইকে চেপে এসে তার মেয়েকে তুলে নিয়ে চলে যান। তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসেছিলেন, কিন্তু ততক্ষণে অপহরণকারীরা পালিয়েছেন। ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছে পরিবার। এই ঘটনা নিয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যে সব সিসিটিভি রয়েছে সেগুলো দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খুঁজে বার করার চেষ্টা চলছে। মুর্শিদাবাদ থেকে এসটিএফ 2 জঙ্গিকে গ্রেপ্তার করেছিল। তাদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, মূলত রাজ্যের 2টি জেলা থেকে যুবকদের মগজধোলাই করে সংগঠনে টানার চেষ্টা চলছিল। এইভাবেই সংগঠনকে আরও শক্তিশালী করার তাল করছিল জঙ্গিরা। মূলত স্লিপার সেলকে আরও চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছিল। মুর্শিদাবাদে ঘাঁটি। এমনকি প্রাথমিকভাবে জানা গিয়েছে যে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তারা প্রতিবেশী দেশের জঙ্গি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখত। গোয়েন্দারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, মূলত চিকেন স্নেককে অস্থির করার চেষ্টা চলছিল। আসলে শিলিগুড়ি করিডোরকে বলা হয় চিকেন স্নেক। এখান দিয়েই উত্তর পূর্বের 7 রাজ্যে যেতে হয়। সেই চিকেন স্নেককে অস্থির করার মাধ্যমে উত্তর পূর্বের 7 সিস্টার্সের প্রভাব ফেলার চেষ্টা করছিল এই জঙ্গি গোষ্ঠী। বেপরোয়া গতিতে ছুটে আসা ইট বোঝাই ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনা ঘিরে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুরের নিউ স্টিল পার্ক মোড়। ঘণ্টা 2 পেরিয়ে গেলেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশের তোলাবাজির হাত থেকে বাঁচতে ট্রাক্টরটি তীব্র গতিতে ছুটতে থাকে বলে অভিযোগ তাদের। সেই সময় মহিলাকে পিষে দেয় গাড়িটি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অস্থায়ী ক্যাম্প থেকে তোলাবাজি করা হয়, বদলে ওই লিংক রোড দিয়ে গাড়ি চলছে। শনিবার সেই তোলাবাজির হাত থেকে রেহাই পেতে জোরে গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। প্রত্যক্ষদর্শী অসীম মিশ্র এবং শেখ রশিদের অভিযোগ, এখানে দিবারাত্রি তোলাবাজি চলে পুলিশের। আজও পুলিশ তাড়া করছিল ট্রাকটিকে। সেই জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। পুলিশের এই তোলা আদায়ের জন্যই আজ মৃত্যুর মুখে পড়তে হল ওই মহিলাকে। আমরা চাইছি পুলিশের তোলাবাজি বন্ধ হোক, সঙ্গে এই রাস্তা দিয়ে দিনের বেলায় ভারী যান চলাচল বন্ধ করা হোক। ফের বাংলাদেশে হামলা হিন্দু উপাসনাস্থলে। গত 48 ঘণ্টায় ময়মনসিংহ, দিনাজপুরের জেলার অন্তত 3টি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। 8টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কালী মূর্তিও। ফলে নানা মহলে প্রশ্ন উঠছে, এটাই কি নতুন বাংলাদেশ, যেখানে যতদিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে, হিংসার হাত রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানও। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় সাকুয়াই এলাকার বন্দেরপাড়া মন্দিরের 2টি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বিলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তিতে হামলা চালানো হয়। এই মন্দিরের প্রধান সুভাষচন্দ্র সরকার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই হামলাকারীদের খুঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এ নিয়ে গতকাল হালুয়াঘাট থানার ওসি আবুল খয়ের জানান, মন্দিরে ভাঙচুরের ঘটনায় আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে হামলা হয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি শ্মশান কালী মন্দিরেও। সেখানে 5টি মূর্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় হিন্দুরা। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি জনার্দন রায়। স্থানীয়দের দাবি, মন্দির ভাঙচুরের সময় দুষ্কৃতীরা ইসকন বিরোধী স্লোগান দিচ্ছিল। ফলে গত 48 ঘণ্টায় 3টি মন্দির আক্রান্ত হওয়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। বঙ্গোপসাগরে আবহাওয়া আবার বদলাতে শুরু করেছে। বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল থেকে 700 কিলোমিটারেরও কম দূরে অবস্থান করছে এই নিম্নচাপ। আগামী 24 ঘণ্টায় তা আরও গভীর হবে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ, কোথাও আবার কুয়াশা। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা অন্য কোনো জেলায়। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা।
24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। বড়দিনে খুব বেশি শীতের অনুভূত হবে না, তবে তাপমাত্রা কিছুটা কমবে। কলকাতায় বড়দিনে 16 ডিগ্রির আশপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারের বৃষ্টি কাটলেও কুয়াশাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গ। প্রায় সব জেলায় 200 মিটারের নিচে নেমে যাবে দৃশ্যমানতা। শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার বাদে কুয়াশাচ্ছন্ন থাকবে বাকি জেলাগুলি। রবিবার দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং কুয়াশাচ্ছন্ন থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।